স্টুডেন্টস ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো তোমাদের আমি এলপির যে কোশ্চেন্স আছে সেটাও আমি এর মধ্যে ইনক্লুড করেছি। এছাড়াও তোমাদের টপ 50 কোশ্চেন্স এর সঙ্গে অ্যাড করা আছে। অর্থাৎ দেখো শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার করলে হবে না। তোমরা যারা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো তারা এটা অ্যাটলিস্ট বুঝতে পেরেছো যে 2022-এ রেলওয়ে গ্রুপ ডিতে যেমন প্রশ্ন এসেছিলো তেমন প্রশ্ন কিন্তু এবারে আসেনি। অর্থাৎ প্রত্যেক বছর টিসিএস কিন্তু কী করছে, প্যাটার্ন চেঞ্জ করছে। আর যেহেতু এআই ইনক্লুড হয়েছে সেহেতু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবেই হবে, ঠিক আছে? সেই জন্য আমরা এবারে রেলওয়ে গ্রুপ ডির যে প্যাটার্ন দেখেছি সেটা কিন্তু অনেকটা টেকনিশিয়ান এবং এএলপি 2024-এর যে প্যাটার্ন সেই প্যাটার্ন দেখেছি। 2022-এ যে ভর্তি ভর্তি নিউমেরিক্যালস, 2022-এর যে ব্যাপক ঘোরানো প্রশ্ন, মানে এবারেও ঘোরানো প্রশ্ন এসছে কিন্তু স্টেটমেন্ট বেসড ঘোরানো প্রশ্ন। নিউমেরিক্যালস যেটা আগের বছর মানে 2022-এ প্রচুর দেখা গেছিলো, এবারে কিন্তু সেটা দেখা যায়নি, ঠিক আছে? অর্থাৎ এবারে লাইট থেকে প্রচুর কঠিন কঠিন প্রশ্ন তেমন কিন্তু হয়নি। তো এই টাইপের প্রশ্ন যেটা তোমাদের একটু টুইস্ট দিচ্ছে সেই টাইপের প্রশ্ন এর মধ্যে 50+ ইনক্লুড করা আছে। এবং এছাড়াও এএলপির যে প্রশ্ন 2024-এর যে প্রশ্ন সেটাও এর মধ্যে তোমাদের ইনক্লুড করে দিয়েছি। তোমরা বলছো কী কাজে লাগবে? দেখো তোমরা 2022-এর যে রেলওয়ে প্র্যাকটিস করে গেছিলে তাতে দেখেছো সেইটা তেমন একটা কাজে লাগেনি। অর্থাৎ নিউ প্যাটার্নের কোশ্চেন্স এসছে। এবারেও আমি তোমাদের বলবো তোমরা কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার করে গেলে সেম টাইপের ভুগবে। তোমাদের কী করতে হবে, এনসিইআরটি লাইন থেকে তুলে তুলে যে প্রশ্নগুলো আমি করাবো সেগুলো কিন্তু নতুন টাইপের প্রশ্ন হবে, নিউ প্রশ্ন হবে, সেইগুলোকে তোমাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যে প্রশ্ন পড়ে আসছো সেই প্রশ্ন গতানুগতিকভাবে পড়ছে না, টাইপ চেঞ্জ হচ্ছে, টুইস্ট হচ্ছে, সেইগুলোর দিকে একবার তাকাতে হবে তোমাকে, ঠিক আছে? সেই জন্য শুধুমাত্র পিআইকিউ করে গেলে কিন্তু হবে না। তো প্রথম প্রশ্ন দেখো, আর এটা আমাদের দ্বিতীয় ম্যারাথন। এর আগে আমি তোমাদের যে ম্যারাথনটা দিয়েছি সেটা আমি তোমাদের একটু ছোট করে বলে দিই। দেখো এর আগে আমি তোমাদের এই ম্যারাথন ক্লাসটা দিয়েছি 100 MCQ এর ম্যারাথন ক্লাস 1। এটা যারা দেখোনি তারা এটা দেখে নাও, কারণ এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল। এই ক্লাসটা যারা দেখবে তারা কিন্তু আমার এই ক্লাসটা, এই দ্বিতীয় ম্যারাথন, এটা ম্যারাথন 2 বলে লেখা থাকবে দেখবে, সেটাও কিন্তু ইম্পর্টেন্টলি তোমরা বুঝতে পারবে। ওখানেও কিন্তু দারুণ দারুণ কোশ্চেন্স আমি করিয়েছি। এর লিঙ্ক কোথায় পাবে? ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক আছেই, তার সঙ্গে কমেন্ট, যে ফার্স্ট কমেন্ট আছে পিন করা কমেন্ট, তাতেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। এর পিডিএফও আমি কিন্তু আমার টেলিগ্রামে আমি শেয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে? তো চলো, এবং আমার পেড গ্রুপেও শেয়ার করা আছে, টেলিগ্রামেও শেয়ার করা আছে, এর পিডিএফ 100 MCQ ধরেই শেয়ার করা আছে, ঠিক আছে? তো আজকেও যেটা দেবো সেটা তোমাদের 2-3 দিন পরে কিন্তু পিডিএফ তোমাদের চলে আসবে, বাট ভিডিওটা দেখলে বেটার বুঝতে পারবে, ঠিক আছে? চলো, অনেক প্রশ্ন আছে, কখন শেষ হবে জানি না ক্লাস, সেই জন্য একটু স্পিডে এগোচ্ছি। বলছে হুইচ সেল অর্গানেলস ইজ রেসপন্সিবল ফর মডিফাইং অ্যান্ড প্যাকেজিং ডিসপ্যাচিং প্রোটিনস। দেখো মনে রাখবে গলগি যে যন্ত্র থাকে সেটাই কিন্তু এর অ্যান্সার হবে। গলগি যন্ত্রের যে সিস পার্ট, সেই সিস পার্ট দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ অর্থাৎ অমসৃণ, সেই রাফ ইয়ার দিয়ে, রাফ ইয়ারে তৈরি, দেখো রাফ ইয়ারে প্রোটিন তৈরি আমরা জানি, কারণ রাইবোজোম থাকে রাফ ইয়ারে। সেই রাইবোজোম কী তৈরি করে? প্রোটিন তৈরি করে। আর এই রাইবোজোম যে প্রোটিন তৈরি করে সেটা কিন্তু এই সিস পার্ট, গলগি বডির সিস্টার্নে পার্ট থাকে, সেই সিস পার্ট দিয়ে ঢোকে, এটাকে সিস পার্ট বলা হয়। সেই সিস পার্ট দিয়ে ঢোকে এবং এই গলগি বডির মধ্য দিয়ে, গলগি বডি দেখতে অনেকটা এরকম এরকম টাইপের হয়, ঠিক আছে? গলগি বডিকে যদি তুমি ভেতর থেকে দেখো না, গলগি বডি দেখতে অনেকটা এরকম এরকম টাইপের হয়, ঠিক আছে? ভেতরে এরকম সিস্টার্নে পার্ট থাকে এবং এর মধ্য দিয়ে যাওয়ার সময় মডিফাইড হয় এবং এখানে প্যাকেজিং হয়, এবং প্যাকেজিং হয়ে যেটা বাক্সের মধ্যে পুরে প্রোটিন বেরোয় তাকে ভেসিকল বলা হয়। কি বলা হয়? ভেসিকল, ভেসিকল বা ভেসিকেল বলা হয়। তো এই যে ভেসিকেল, এইটাই হচ্ছে একটা বস্তাবন্দি প্রোটিন, অর্থাৎ প্রোটিনের প্যাকেজিং হওয়ার পরে যে পার্টটা থাকে তাকে আমরা বলি ভেসিকেল, এবং এটা বিভিন্ন জায়গায় কিন্তু স্থানান্তরিত হয়। তো এই পার্টটা কে করে? গলগি বডি করে। একটা জিনিস মাথা রাখবে, গলগি বডিকে কিন্তু কোষের পোস্ট অফিস বলা হয়, এটাও একটু মাথা রাখবে। এটা দিয়ে এবারে দেখলাম রেলে প্রশ্ন এসছে, যদিও এটা এনসিইআরটিতে ডাইরেক্ট গিভেন নেই এই ইনফরমেশনটা, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন, বহুকোষী জীবের ক্ষেত্রে গ্যাসীয় বিনিময়ের জন্য বিসরণ, বিসরণের বাংলা আরেকটা হয় সেটা হচ্ছে ব্যাপন। তো ব্যাপন কেন যথেষ্ট নয়? দেখো একটা হিউম্যান বিংসে চিন্তা করো, মাল্টি সেলুলার মানে বহুকোষী, মানে আমরা ধরে নাও আমাদের অন অ্যান অ্যাভারেজ উচ্চতা কত থাকে? 5.6, 5.6 থেকে নিচেও থাকে ওপরেও থাকে, বাট অন অ্যান অ্যাভারেজ হাইট আমাদের 5.6 ইঞ্চি হয়। তাহলে একটা জিনিসকে তুমি নিচ্ছ একটা শরীরের ত্বক দিয়ে, মানে ব্যাপন পদ্ধতিতে, এবার নেওয়ার পর তাকে যেমন পায়ের আঙুলে পৌঁছতে হচ্ছে তেমন মাথার হেয়ারের টিপে পৌঁছতে হচ্ছে। তাহলে এই যে 5 ফুট 6 ইঞ্চির যে ডিস্ট্যান্স সেটাকে পেরোতে হবে। ব্যাপন এটা করতে পারে না। ব্যাপন খুব ছোট জায়গার মধ্যে গ্যাসীয় আদান প্রদান করতে পারে, কিন্তু বড় হাইটে বা বড় লেন্থে বা বড় দূরত্বে বা বেশি দূরত্বে যখন তুমি গ্যাসে আদান প্রদান করবে তখন তোমার নির্দিষ্ট অর্গান থাকার দরকার। আমাদের ক্ষেত্রে আমরা জানি ফুসফুস আর হৃৎপিণ্ড হচ্ছে সেই অর্গান। ফুসফুস মেনলি অক্সিজেনকে নিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইডকে সরিয়ে বার করে, আর হৃৎপিণ্ড কী করে? তাকে পাম্প করে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে।
তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ডিফিউশন ইজ টু স্লো ফর দ্য লার্জ ডিস্টেন্স। বেশি দূরত্বে ব্যাপন কিন্তু যথেষ্ট ধীর, ব্যাপন হতে হতে কোষগুলো মারা যাবে। ঠিক আছে, যতক্ষণে ব্যাপন হয়ে কোষে পৌঁছবে ততক্ষণে কোষগুলো মারাই যাবে। সেই জন্য এত স্লো প্রসেসে কিন্তু বড় যে শরীর সেখানে ব্যাপন পদ্ধতিতে গ্যাসের আদান প্রদান পসিবল নয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে সি হবে। পরের প্রশ্ন, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোন কলা দায়ী? দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার আমাদের এপিক্যাল মেরিস্টেমই হবে। এই কোশ্চেনটাকে আরও অনেকভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে, বাট অন অ্যান অ্যাভারেজ আমাদের অ্যান্সার এটাই আসবে, এপিক্যাল মেরিস্টেম। দেখো যদি বলি ল্যাটারাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম কিন্তু গাছের স্থূলতা বৃদ্ধির জন্য দায়ী হয়, অর্থাৎ গাছকে মোটা করে। আর এই ল্যাটারাল মেরিস্টেম কিন্তু সেকেন্ডারি মেরিস্টেম হয়, অর্থাৎ আমরা যেটাকে বলি গৌণ ভাজক কলা হয়, অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গে এই ভাজক কলাকে কিন্তু দেখা যায় না, জন্মের অনেক বছর পরে গিয়ে এই ভাজক কলা উৎপন্ন হয়। যেখানে এপিক্যাল মেরিস্টেম এবং ইন্টারক্যালারি মেরিস্টেম এই দুটো মেরিস্টেম কিন্তু প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক কলার মধ্যে পড়ে, যার মধ্যে এপিক্যাল মেরিস্টেম কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কিন্তু এটাই হবে। পরেরটায় চলো। অনেকেই আমাদের কোর্স নিয়ে প্রশ্ন করছো, কোর্সের ব্যাপারে আমি বলে দেবো, একটু এগিয়ে নেই, অন্তত 20-25টা করিয়ে নিই, তারপর আমি তোমাদের কোর্স নিয়ে বলবো। ঠিক আছে, তো কোন ধরনের পেশিকলা দাগযুক্ত হলেও মানে স্ট্রেইটেড বলা হয় একে, STRAITED, স্ট্রেইটেড। স্ট্রেইটেড শব্দের অর্থ হচ্ছে যেটা দাগযুক্ত, যার গায়ে দাগ থাকে। দাগযুক্ত হলেও অনিচ্ছুকভাবে কাজ করে। দেখো হৃৎপেশি হচ্ছে এমন পেশি যেটা গঠনগতভাবে, পয়েন্ট টু বি নোটেড, গঠনগতভাবে যেটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কার্যগতভাবে যেটা অনৈচ্ছিক পেশির মতো। ঠিক আছে, কার্যগতভাবে কি সেটা অনৈচ্ছিক পেশির মতো। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? কার্ডিয়াক মাসল বা হৃৎপেশি অ্যান্সার হবে। এটা কার্যগতভাবে তো অনৈচ্ছিক পেশির মতো, কারণ হৃৎপিণ্ডকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা বলতে পারি না ভাই হৃৎপিণ্ড 2 মিনিটের জন্য থেমে যায়, তাহলে তো আমরাই থেমে যাবো। ঠিক আছে, সো পসিবলই নয়। তো কার্যগতভাবে অনৈচ্ছিক পেশির মতো, কিন্তু গঠনগতভাবে এটা ঐচ্ছিক পেশির মতো। ঐচ্ছিক পেশিগুলোর গায়ে কিন্তু দাগ থাকে। ঠিক আছে, ওই জন্য একে স্মুথ মাসল বলা হয় না, একে আনস্মুথ মাসল বা তোমাদের যেটাকে বলো অমসৃণ পেশি বলা হয়। যেহেতু দাগ থাকে এই জন্য একে অমসৃণ পেশি বলা হয়। অনৈচ্ছিক পেশিগুলোকে কী পেশি বলা হয়? স্মুথ মাসল বা মসৃণ পেশি বলা হয়। তো যাই হোক, এখানে কারেক্ট আনসার কী হবে তোমাদের? কার্ডিয়াক পেশি। একটু স্পিডে পড়াচ্ছি যেহেতু প্রচুর প্রশ্ন আছে। চলো নেক্সট প্রশ্ন, লাইসোজোমকে কোষের আত্মহনন থলি কেন বলা হয়? দেখো কাকে বলা হয়, উত্তর লাইসোজোম হবে, সবাই জানি। কেন বলা হয়? এই টাইপের প্রশ্ন, অর্থাৎ জানা টপিকের ওপর অজানা প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে। অ্যান্সার আমাদের কী হবে? আমরা সবাই জানি যে এর মধ্যে ডাইজেস্টিভ এনজাইমস থাকে, যেগুলো কী হয়, অযাচিত কোনো জিনিস কোষে ঢুকলে তাকে হজম করে ফেলতে পারে এবং নিজেও নষ্ট হয়ে যায়। এটাকে সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে। কী করে? এ নিজের মধ্যে অযাচিত জিনিসটাকে ভরে ফেলে আর ওই জিনিসটাকে ক্ষতি করে তা সত্ত্বেও, এবং সেই মানে ওটা করতে গিয়ে কী হয়, নিজেরও ক্ষতি করে ফেলে। ওই জন্য আত্মঘাতী থলি বা আত্মহনন থলি বলা হয়। অ্যান্সার আমাদের কী হবে? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো দেখো ভিডিও পজ করে তোমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। ঠিক আছে, উদ্ভিদের জল ও খনিজের ঊর্ধ্বমুখী পরিবহন কোন কলার মাধ্যমে হয়? দেখো আমরা জানি জল এবং খনিজ এই দুটোর পরিবহন কিন্তু জাইলেমের মাধ্যমে হয়। জাইলেম নিয়ে ছোট্ট একটা জিনিস বলে দিই, জাইলেমের কিন্তু 3-4টে পার্ট থাকে, এটা একটু বোঝা জরুরি। মৃত পার্ট থাকে আর 2 হচ্ছে তোমাদের জীবিত পার্ট থাকে জাইলেমের। ঠিক আছে, যদি মৃত পার্ট বলো, নিজেরা বলতে থাকো কী কী হয় জাইলেমের মৃত পার্ট। আমরা জানি যে সিব নল হয়। ঠিক আছে, আর কী হয় তোমাদের? সিব নল, সিব কোষ জাইলেমের হয়। ঠিক আছে, এইখানেই তো ভুলটা করলে, জাইলেমের কিন্তু সিবনল আর সিবকোষ থাকে না। সিবনল আর সিবকোষ কার থাকে? আমরা জানি ফ্লোয়েমের থাকে, নট জাইলেমের। ঠিক আছে, সে সিবনল আর সিবকোষ নয়। আমি একটা কাজ করছি, জাইলেমের তোমাদের আমি চিত্র এঁকে তোমাদের এখানে বলে দিই। ঠিক আছে, জাইলেম ফাইবার থাকে, তার সঙ্গে ভ্যাসেল থাকে আর ট্রাকিড থাকে, এই হচ্ছে জাইলেমের পার্ট হয়। চলো আলোচনা করে দিচ্ছি আমি। দেখো এখানে আমি চিত্র করে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। জাইলেমের থাকে ভ্যাসেল এলিমেন্ট, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, আর হচ্ছে জাইলেম ফাইবার, যেটা এখানে গিভেন নেই, আমি তোমাদের সেটাও করে বলে দিচ্ছি, জাইলেম ফাইবার। ঠিক আছে, এর মধ্যে এই যে জাইলেম ভ্যাসেল এলিমেন্ট, ট্রাকিড আর জাইলেম ফাইবার, এই তিনটে হচ্ছে মৃত হয়, এরা হচ্ছে মৃত। মৃত মৃত জীবিত কোনটা? জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা কিন্তু সর্বদা জীবিত কোষ হয়, ওই জন্য যেখানে যেখানে প্যারেনকাইমা দেখবে বুঝবে সেটা জীবিত। ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমা কিন্তু জীবিত হয়। ওকে, ভ্যাসেল এলিমেন্ট আর ট্রাকিড এরাই কিন্তু জল পরিবহন করে। তো এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারতো, এটা মক টেস্ট আমি অ্যাড করেছি, যে জাইলেমের নিচের কোন অংশ জল এবং খনিজের ঊর্ধ্বমুখী পরিবহন করে। এই কোশ্চেনসটা একই আছে, অ্যান্সারে আমি অপশানে আমি অন্যরকমভাবে কোশ্চেনটাকে সেট করেছি। ঠিক আছে, এটা আমি মক টেস্টে অ্যাড করেছি। মক টেস্ট কোথায় পাবে? 99 রুপিসে তোমরা যে
কোর্স আছে সেইটা তুমি নিয়ে নাও, ওর মধ্যে তুমি মক টেস্ট পাবে, ওটা মক টেস্টেরই কোর্স এবং ওটা সায়েন্সের মক টেস্ট কোর্স, ঠিক আছে। তো জাইলেম এখানে অ্যান্সার হবে এবং জাইলেমের কোন পার্টগুলো এই কাজটা করে? মৃত পার্ট, মনে রাখবে জীবিত পার্ট কিন্তু এই কাজ করে না। তাহলে জাইলেম প্যারেনকাইমা কী কাজ করে? খাদ্য সঞ্চয়ের কাজ করে জাইলেম প্যারেনকাইমা, মেনলি সঞ্চয়, খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়ের কাজ কে করে? জাইলেম প্যারেনকাইমা করে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? খাদ্য সঞ্চয়। তাই আমাদের এখানে অ্যান্সার কী হবে? জাইলেম এখানে অ্যান্সার হবে, কারণ এটা ইজি টাইপের কোশ্চেন্স দেওয়া আছে, কিন্তু এটাকে টাফ করা যেতে পারে। মৃত, জীবিত ইত্যাদি দিয়ে জাইলেমই লিখে দেবে, কিন্তু মৃত আর জীবিত লিখে দেবে, তোমার কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে। তো জাইলেমের মৃত পার্ট কিন্তু এই কাজটা করে, জীবিত পার্ট কিন্তু এই কাজটা করে না। জাইলেম ফাইবার কী করে? জাইলেম ফাইবার মেনলি যে কাজ করে সেটা হচ্ছে সাপোর্ট প্রদান করে। ফাইবার সর্বদা যেখানে যেখানে ফাইবার পাবে বুঝবে সেটা সাপোর্ট প্রদান করে। কেমন সাপোর্ট? মেকানিক্যাল সাপোর্ট, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, সাধারণত উদ্ভিদ কোষে প্রাণী কোষের তুলনায় বড় হয় কেন? দেখো উদ্ভিদ কোষ প্রাণী কোষের তুলনায় বড় হয় কারণ উদ্ভিদ কোষের মধ্যে একটা বিশাল জিনিস থাকে যেটা প্রাণী কোষে খুব ছোট বা ক্ষুদ্র আকারের থাকে বা থাকে না বলতে গেলেই চলে। সেটা হচ্ছে প্রেজেন্স অফ লার্জ ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল উদ্ভিদ কোষে প্রচুর বেশি হয়, কারণ ভ্যাকুয়ালগুলোতে কী হয়? খাদ্য সঞ্চিত থাকতে পারে, স্টার্চ সঞ্চিত থাকতে পারে, প্যারেনকাইমাতেও থাকে, ভ্যাকুয়ালেও থাকে। এছাড়াও ভ্যাকুয়ালে কিন্তু বিভিন্ন রেচন পদার্থও সঞ্চিত থাকতে পারে, ঠিক আছে। এই যে ভ্যাকুয়ালগুলো বড় বড় হয় এবং যার কারণে উদ্ভিদ কোষকে ইটসেলফ বড় হতে হয়। কারণ ঘর যদি বড় না হয়, বড় ঘরের মধ্যে তুমি তো বড় আলমারি ঢোকাতে পারবে না। ঘরই যদি ছোট হয় তাহলে আলমারি তুমি ঢোকাবে কী করে? সেই জন্য বড় ভ্যাকুয়ালকে রাখার জন্য উদ্ভিদ কোষগুলো প্রাণী কোষের তুলনায় বড় হয়। তো কারেক্ট আনসার উইল বি দিস। কোশ্চেন্সগুলো পড়লে তোমার মনে হবে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, তুমি যেমন রেলওয়ে গ্রুপ ডি দিয়ে এসছো, যেমন পেয়েছো দেখো তেমন প্রশ্ন রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, রক্তনালীর আভ্যন্তরীণ আবরণে কোন উপকলা থাকে? দেখো রক্তনালী বা ব্লাড ভেসেল, ঠিক আছে, ব্লাড ভেসেল, ক্যাপিলারি, ক্যাপিলারি এর আরেকটা নাম কি হয়? ক্যাপিলারিও হয়, যদিও ক্যাপিলারি খুব ছোট ফরম্যাটে বলা হয়, মানে খুব সরু সরুগুলোকে ক্যাপিলারি বলা হয়। তো ব্লাড ভেসেল বা ক্যাপিলারিতেও এবং আমাদের যে ফুসফুসের অ্যালভিওলাই থাকে তাতেও, ফুসফুস অ্যালভিওলাই, অ্যালভিওলাই, ঠিক আছে, অ্যালভিওলাই। একটু স্পিডে পড়াচ্ছি যেহেতু প্রচুর প্রশ্ন আছে, নইলে একদিনও শেষ হবে না। তো এই দুটো পার্টে এক বিশেষ ধরনের তোমাদের এপিথেলিয়াম টিস্যু পাওয়া যায়, মানে আবরণী কলা পাওয়া যায়, যে কি করে কোনো জিনিসের আদান প্রদানে হেল্প করে। কারণ ফুসফুসে অ্যালভিওলাইতে গ্যাসের আদান প্রদান হয়, রক্তের মধ্যে দিয়ে আমরা জানি প্রোটিন, ফ্যাট ইত্যাদির আদান প্রদানও হয়, ঠিক আছে। এবং সেটা কিন্তু যে সমস্ত অযাচিত বস্তু তাদেরকে আবার বাইরে বেরও করে দেয়। তো রক্ত এই টাইপের কাজগুলো করে এবং এর জন্য পাতলা স্তরযুক্ত এক ধরনের উপকলার দরকার পড়ে, সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। কেমন টাইপের দরকার পড়ে? স্কোয়ামাস এপিথেলিয়ামের দরকার পড়ে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, স্ক্লেরেনকাইমা কেন উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে? দেখো স্ক্লেরেনকাইমার যে কোষগুলো হয় না, সেই কোষগুলো দেখতে অনেক মোটা মোটা হয়। কেন? এর যে কোনা থাকে সেই কোনাগুলোতে থাকে হচ্ছে লিগনিন। ঠিক বললাম, এর কোনাগুলোতে কি থাকে? তোমাদের লিগনিন থাকে। আমি এখানে এঁকেই দেখাচ্ছি, চাইলে ডায়াগ্রাম আনতে পারতাম, বাট তোমাদেরও এটা মাথা রাখতে হবে যে স্যার এরকম করে এঁকেছিলেন বা দাদা এরকম করে এঁকেছিল। এই যে কোনাগুলো, এই কোনাগুলোতে থাকে হচ্ছে লিগনিন। এই লিগনিন হচ্ছে বেশ শক্তপোক্ত একটা জিনিস হয়, উপাদান হয়। এই লিগনিন ভর্তি থাকার কারণে এরা নিজেরাও টাফ হয় এবং এরা কিন্তু কী করতে পারে? উদ্ভিদ কোষকে দৃঢ়তা প্রদান করে, ফলে স্ট্রেংথও প্রোভাইড করতে পারে, ঠিক আছে। তো কারেক্ট আনসার কী হবে? সেল ওয়াল আর থিক অ্যান্ড লিগনিফাইড ওয়াল। এবং এরা কিন্তু ডেফিনেটলি মৃত হয়, লিগনিন থাকা মাত্র এটা কিন্তু মৃত হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, লোহিত কণিকাকে বেশি অক্সিজেন পরিবহনে কোন বৈশিষ্ট্য সাহায্য করে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেখো লোহিত কণিকা যদি তুমি শেপ দেখো না, তুমি দেখবে লোহিত কণিকার শেপটা অনেকটা এরকম, অর্থাৎ এটাকে বলা হয় বাইকনকেভ শেপ। কি বলা হয়? বাইকনকেভ। বাংলায় একে বলা হয় কনকেভ। বাংলায় একে বলা হয় কনকেভ, মানে তো অবতল, তোমরা জানো জানো অবতল দর্পণ টর্পণ পড়েছো। বাই শব্দের অর্থ হচ্ছে দ্বি, তো দ্বি অবতল। তো অ্যান্সার তোমাদের কী হবে? বাইকনকেভ। কেন এই ধরনের শেপ কেন হয়? এই ধরনের শেপ থাকার ফলে কী হয়? এর মধ্যে দিয়ে এর যে সারফেস এরিয়া সেটা মারাত্মক বেড়ে যায়, আর সারফেস এরিয়া যত বাড়ে তত বেশি পরিমাণ অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড হতে পারে। কার সঙ্গে? এর মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার সঙ্গে। আর মনে রাখবে আমাদের মানুষের লোহিত কণিকায় কিন্তু কোনো কি থাকে না, কোনো নিউক্লিয়াস থাকে না। কেন? কারণ নিউক্লিয়াস অনেকটা জায়গা দখল করে রাখবে, তার জায়গায় যদি অক্সিজেনকে জায়গা দেওয়া যায় তাহলে বেশি আমাদের পক্ষে লাভজনক। সেই জন্য আমাদের নিউক্লিয়াসই থাকে না লোহিত রক্তকণিকা। তো কারেক্ট আনসার কী হবে? তোমাদের বাইকনকেভ শেপ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কোন কোষাঙ্গ লিপিড সংশ্লেষ এবং ঔষধের বিষ মুক্তকরণে সাহায্য করে? দেখো পয়েন্ট টু বি নোটেড, লিপিড সংশ্লেষ করে কি? আমরা জানি যে অমসৃণ যেটা হয়, যেটা রাফ ইয়ার, অমসৃণ ইয়ার অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে, এর সঙ্গে থাকে হচ্ছে রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম থাকে, অমসৃণ থাকেই হয়ই কারণ এর গায়ে রাইবোজোম থাকে তাই, আর রাইবোজোম থাকা মানেই এসে প্রোটিন সংশ্লেষ করবে, আর তার মানে মসৃণ যেটা সেটাই লিপিড সংশ্লেষ করে, মসৃণ যেটা মসৃণ ইয়ার সেটাই কী করবে তোমাদের লিপিড সংশ্লেষ করবে, লিপিড মানে ফ্যাট, ঠিক আছে, লিপিড সংশ্লেষ করবে। আর তোমার যদি মনেও না থাকে যে ওষুধের বিমুক্তীকরণে রাফ না স্মুথ কে করে, তুমি দেখতে পাচ্ছ লিপিড তো স্মুথ করে, তার মানে স্মুথই এখানে অ্যান্সার হবে, কারণ ওর সঙ্গে যোগ করে ওষুধের বিষমুক্তিকরণ রয়েছে, ঠিক আছে, তো অ্যান্সার তোমাদের কী হবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই কাজটা করে। এনসিইআরটি তোমাদের ড্রাগের বিষমুক্তিকরণ শব্দটা দেওয়া আছে, তো ড্রাগও পড়তে পারে বা ওষুধও পড়তে পারে। বেসিক্যালি আমরা যখন ড্রাগের দোকানে যাই দেখবে কেমিস্টার ড্রাগিস্ট লেখা থাকে, ওখান থেকে এই কথাটা আসছে, ঠিক আছে, তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, হাইপোটনিক দ্রবণে রাখলে উদ্ভিদ কোষ ফিত হয় কেন? দেখো হাইপোটনিক দ্রবণ, যদি এই দ্রবণটাকে আমরা ধরে নিই, দ্রবণটা হচ্ছে হাইপোটনিক, আর তার মধ্যে ধরে নাও তুমি বসিয়ে দিয়েছো একটা কোষকে, ধরে নাও এখানে একটা সবুজ কোষকে তুমি বসিয়ে দিয়েছো যার একটা বড় নিউক্লিয়াস রয়েছে, তো ব্যাপারটা কী হয়, ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল এই কোষের মধ্যে ঢুকতে আরম্ভ করবে। কেন? কারণ বাইরের এই যে দ্রবণটা না, পয়েন্ট টু বি নোটেড, আমি তোমাদের পুরো এঁকে তোমাদের দেখিয়ে দিই একটুখানি ভালো করে বুঝবে। বাইরের এই যে দ্রবণটা, এই দ্রবণটায় জলের পরিমাণ বেশি, কার পরিমাণ বেশি, জলের পরিমাণ বেশি, কিন্তু জলে দ্রবীভূত যে পদার্থ, ঠিক আছে, জলে দ্রবীভূত যে পদার্থ তাদের পরিমাণ কম হয়, ঠিক আছে, সেই জন্য এই দ্রবণটাকে হাইপোটনিক বা লঘু স্মারক বলা হয়। লঘু কেন? কারণ এই দ্রবীভূত পদার্থের পরিমাণ কম, ওই জন্য লঘু বলা হয়। জলের পরিমাণ বেশি, তুমি যদি অল্প পরিমাণ চিনিতে 1 বালতি জল দাও তাহলে জলের পরিমাণ বেশি হয়ে যাবে, চিনিটা কম হয়ে যাবে, তার মানে দ্রাবকের পরিমাণ কম কিন্তু দ্রাবের পরিমাণ কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। সরি ভুল বলছি আমি, দ্রাবকের পরিমাণ বেশি, মানে জল তো দ্রাবক, যে দ্রবীভূত করছে সে দ্রাবক, তার পরিমাণ বেশি কিন্তু দ্রাবের পরিমাণ কম হয়ে যাচ্ছে। অর্থাৎ তেমনই হয় এখানে, যদি চিনিযুক্ত জলও এটা সুগার সল্ট মিশ্রিত জল, যেখানে সুগার আর সল্টের পরিমাণ কম কিন্তু জলের পরিমাণ বেশি, এরম ধরনের আমরা যে দ্রবণ তাকে আমরা বলি লঘু স্মারক দ্রবণ। তো কী হয়, এখানে যদি জলের পরিমাণ বেশি তো জল এখান থেকে কোষের ভেতরে ঢুকতে থাকে, ফলে কী হয়, কোষ ফুলে যায়। এই যে ফুলে যাওয়া অর্থাৎ কোষের মধ্যে কিছু ঢুকছে, পয়েন্ট টু বি নোটেড, মধ্যে কিছু ঢুকছে, একে বলা হয় এন্ডোসাইটোসিস। কি বলি আমরা, এন্ডোসাইটোসিস। আর যদি সেটা অসমোসিস পদ্ধতিতে ঢোকে তাকে আমরা বলি, এন্ডো তো থাকবেই কারণ মধ্যে হলেই এন্ডো, অসমোসিস বলি, তাকে আমরা কি বলি, অসমোসিস। তো এন্ডো অসমোসিস পদ্ধতিতে কী হয়, কোষ ফিত হয়, তো কারেক্ট অ্যান্সার এখানে এইটা হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ ওয়াটার হবে না কিন্তু, কারণ এটা অ্যাক্টিভ নয়, এটা প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, কারণ এখানে কোনো এটিপি খরচ হয় না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলা হয়, যেখানে এটিপি বা আয়ন লাগে এরকম ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমকে আমাদের অ্যাক্টিভ বলা হয়। ধরো তুমি কোথাও বেড়াতে গেছো, সেখানে কোনো ট্যাক্স নেই গাড়ি ঘোড়ার, তখন ওটাকে আমরা প্যাসিভ বলবো। কিন্তু ধরো তুমি একটা জায়গায় যাচ্ছ, সেখানে ট্যাক্স লাগছে, টাকা পয়সা খরচ হচ্ছে, তখন তাকে আমরা প্যাসিভ বলবো। হেঁটে কোথাও গেলে তাকে প্যাসিভ ট্রান্সপোর্ট বলা হয়, গাড়ি করে, টোটো করে, বাস করে কোথাও গেলে তাকে কী বলা হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা, কারণ ওখানে কিছু খরচা হচ্ছে। এরকমই এটিপি বা আয়ন খরচ হচ্ছে আর কোনো কিছু ট্রান্সপোর্ট হচ্ছে, তখন তাকে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি। কিন্তু যখন কোনো কিছু খরচ হচ্ছে না, শুধুমাত্র ব্যাপন বা অবিশ্রাবণের মাধ্যমে, অসমোসিস শব্দের অর্থ হচ্ছে অবিশ্রাবণ, তার মাধ্যমে যাচ্ছে, তখন তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি প্যাসিভ ট্রান্সপোর্ট। এখানে এন্ডো হচ্ছে কিন্তু অসমোসিসের মাধ্যমে হচ্ছে, তাকে বলবো এন্ডো অসমোসিস। তো কারেক্ট আনসার এখানে এইটা হবে। এই টাইপের প্রশ্ন পড়ছে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কিন্তু হাঁ করে বসে থাকবে, শুধু হাইপোটনিক আর হাইপারটনিক জেনে কোনো লাভ হবে না। বুঝতে পারছি? পরেরটায় চলো। পরের প্রশ্ন বলেছে যে উদ্ভিদের বহিস্থ সুরক্ষামূলক আবরণী কোন কলা দ্বারা গঠিত হয়? অ্যান্সার হবে তোমাদের এপিডার্মিস। এপিডার্মিস মূলত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়, ঠিক আছে, প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয় এপিডার্মিস, ঠিক আছে। কর্টেক্স কিন্তু এপিডার্মিসের তলায় থাকে, তো এপিডার্মিস এখানে কারেক্ট অ্যান্সার হবে। চলো প্যারেনকাইমা। চলো পরের প্রশ্ন, পরিপাক নালীর প্রাচীরে কোন ধরনের পেশি থাকে? দেখো পরিপাক নালী মানে এলিমেন্টারি ক্যানাল, এই দেখো এখানে লেখা রয়েছে। আমরা জানি যদি আমাদের খাদ্য গলা দিয়ে একবার নেমে যায় সেটা কিন্তু কোনোভাবেই গলা দিয়ে বের করা পসিবল না বমি ছাড়া, ঠিক আছে। সো ওইখানে আমাদের কোনো হাত থাকে না, তার মানে ওখানে কেমন পেশি কাজ করে, ঐচ্ছিক না, ওখানে কাজ করে আমাদের অনৈচ্ছিক পেশি। কোন পেশি কাজ করে? অনৈচ্ছিক পেশি কাজ করে, ঠিক আছে। এই যে অনৈচ্ছিক পেশি, এই পেশিটাই ইম্পর্টেন্ট। অনৈচ্ছিক পেশিতে আমরা জানি কি, আমরা স্মুথ মাসল বলি, কারণ এর গায়ে কি থাকে না, কোনো দাগ টাক থাকে না, তো স্মুথ মাসল আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। স্ট্রেটেড মাসল মানেই কিন্তু আমাদের স্কেলিটন মাসল, কারণ স্ট্রেটেড মাসল মানে ডোরা কাটা ডাকযুক্ত যে মাসল, সেগুলো আমাদের ঐচ্ছিক পেশি হয়, আর ঐচ্ছিক পেশি কিন্তু আমাদের স্কেলিটন মাসল হয়, মানে আমাদের হাড়ের সঙ্গে, আমাদের ধরো এখানে একটা হাড় আছে, ঠিক আছে, এই হাড়ের সঙ্গে যদি কোনো পেশি লেগে থাকে
তখন হাড় যদি আমরা নড়াচড়া করি এই পেশিও নড়াচড়া করে, আর হাড়কে আমরা ঐচ্ছিকভাবে নড়াচড়া করতে পারি, ওই জন্য এই পেশিকে আমরা ঐচ্ছিক পেশি বলি। তো স্কেলিটন মাসল কিন্তু একটা যাবে ঐচ্ছিক পেশি হয়, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার এখানে স্মুথ মাসল হবে। পরের প্রশ্ন, কোষে পদার্থের প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ করে কোন গঠন? দেখো, কোষে পদার্থের প্রবেশ এবং নিয়ন্ত্রণ করে, নির্গমন নিয়ন্ত্রণ অর্থাৎ যাওয়া এবং আসা, এটাকে নির্গমন মানে এই যে পুরো ব্যাপারটা এটা মানে কন্ট্রোল করে, সেটা হচ্ছে প্লাজমা পর্দা। প্লাজমা পর্দা মানে হচ্ছে কোষ পর্দা, ঠিক আছে? কোষ পর্দায় কিন্তু অভিস্রাবণ পদ্ধতির সঙ্গে অংশগ্রহণ করে, ব্যাপন, অভিস্রাবণ ইত্যাদি পদ্ধতিতে অংশগ্রহণ কে করে? কোষ পর্দা করে, কোষ প্রাচীর কিন্তু নয়। তো কারেক্ট অ্যান্সার এখানে প্লাজমা মেমব্রেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ফ্লোয়েমকে জীবিত কলা বলা হয় কেন? দেখো, ফ্লোয়েমের গঠনটা আমি একটু নেই তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, নিচে ছোট করে আমি ফ্লোয়েম নিয়েছি। ফ্লোয়েমের মধ্যে মেনলি 4 টাইপের জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে ফ্লোরেন টিউব এলিমেন্ট, মানে শিপ টিউব যেটাকে বলা হয়। 2 হচ্ছে তোমাদের থাকে হচ্ছে কম্পানিয়ন সেল। 3 হচ্ছে থাকে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর 4 হচ্ছে থাকে ফ্লোয়েম ফাইবার, ঠিক আছে? কি থাকে? ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার থাকে, ওকে? এই থাকে। আর সিপোর হচ্ছে এই যে তোমাদের ফ্লোয়েম টিউব মানে সিপ টিউব যাকে বলা হয় তারই একটা পার্ট। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ফ্লোয়েম ফাইবারই হচ্ছে মৃত, বাকি সব কিন্তু এই যে তিনটে করেছে এরা কিন্তু সব জীবিত, ঠিক আছে? এই জন্য ফ্লোয়েমকে জীবিত কলাও বলা হয়। জাইলেম মৃত, ফ্লোয়েম কিন্তু জীবিত হয়, ঠিক আছে? ফ্লোয়েমের বেশিরভাগ কিন্তু জীবিত। আর ফ্লোয়েম কিন্তু একটা স্থায়ী কলাও বটে। ফ্লোয়েম কিন্তু একটা টাইপের স্থায়ী কলা এবং এটাকে বলা হয় জটিল স্থায়ী কলা, কারণ এর মধ্যে ডিফারেন্ট টাইপের কোষ পাওয়া যায়, ওকে? এখানে কি বলেছে দেখো, ফ্লোয়েম জীবিত কলা কেন? কারণ এতে সিপ টিউব বা সঙ্গী কোষ, এই যে সিপ টিউব সঙ্গী কোষ এরা সব জীবিত, তো এদের মতো জীবিত কোষ পাওয়া যায়, এই জন্য এদেরকে ফ্লোয়েমকে কি বলা হয়? সজীব কলা বলা হয়। পরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী কোষে উভয়ের মধ্যে কোন বৈশিষ্ট্যটি সাধারণ? দেখো, উদ্ভিদ কোষে যে সেল ওয়াল থাকে প্রাণী কোষে কিন্তু তা থাকে না, এটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু থাকে না। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকে, ঠিক আছে? প্রাণী কোষে কিন্তু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু থাকে না। প্লাজমা ঝিল্লি কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে, এটাই আমাদের কমন হবে। লার্জ ভ্যাকুয়াল থাকে না। লার্জ ভ্যাকুয়াল কিন্তু মানে বড় ধরনের যে কোষ গহ্বর সেটা কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায়, ঠিক আছে? প্রাণী কোষে, উদ্ভিদ কোষে বড় পাওয়া যায়, আর প্রাণী কোষে আইদার পাওয়া যায় না অথবা অতি ক্ষুদ্র পাওয়া যায়, ঠিক আছে? অথবা অতি ক্ষুদ্র পাওয়া যায়। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে সি হবে, কারণ দুটোতেই থাকে এমন জিনিস কোনটা? প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। কোষ পর্দাকেই প্লাজমা মেমব্রেন বলা হয়। নেক্সট প্রশ্ন, হৃৎপেশি সহজে ক্লান্ত হয় না কেন? দেখো, হৃৎপেশি সহজে ক্লান্ত হয় না তার কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে এবং ব্লাড সাপ্লাই বেশি হয়। এতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, নেই বলা আছে বলে এটাকে কাটো। এখানে বলা আছে সিঙ্গেল নিউক্লিয়াস থাকে না। ওয়ার্কস ভলান্টারিলি না, এটা ঐচ্ছিকভাবে কাজ করে। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে? সি হবে। সহজে ক্লান্ত হয় না কেন? ইট হ্যাজ রিচ ব্লাড সাপ্লাই, ঠিক আছে? প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই কেন দরকার হয়? কারণ প্রচুর পরিমাণে এখানে শ্বসন প্রয়োজন হয়, আর শ্বসন থেকে কী বেরোয়? এটিপি বেরোয়। আর শ্বসন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায় হয়। আর এই শ্বসনকে কেমন বলি? আমরা বলি স্ববত শ্বসন। আর স্ববত শ্বসন হওয়ার জন্য কী প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। আর অক্সিজেন কে দেয়? রক্ত দেয়। সেই কারণেই প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকতে হয়, যে কারণে হৃৎপেশি সহজে ক্লান্ত হয় না, আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি চলতে থাকে, কারণ ওটা বন্ধ হলে আমরাও ফুস, ঠিক আছে? চলো পরেরটাতে। দুর্দান্ত প্রশ্ন, এই প্রশ্নকে ভালো করে দেখো। এর প্রশ্নের মানে যে ব্যাপ্তি সেটাকে দেখো, একটু বড় ধরনের প্রশ্ন, কিন্তু প্রশ্নটা অত্যন্ত সোজা। রেল কিন্তু এই টাইপের প্রশ্ন করছে, সোজা জিনিসকে এত বড় করে তোমাদের সামনে দিচ্ছে, তোমাদের পড়তে পড়তেই ওখানে টাইম চলে যাচ্ছে, কিন্তু আমি পড়বো না। আমাকে নিয়ে বলেছে কোন ম্যারিস্টেমেটিক টিস্যু মানে কোন ভাজক কল মূল ও কাণ্ডের চূড়ান্ত বৃদ্ধিস্থলে অবস্থিত, আমি কি আর পড়বো? এটুকুতেই আমি উত্তর দেবো যে এপিকাল মেরিস্টেম অ্যান্সার হবে। সি অপশন দাগাও, চলে যাও পরেরটাতে। তোমরা চাইলে পড়তে পারো, অ্যান্সার এটাই আসবে, ঠিক আছে? এটা আমি জানি বলে না, আমি ওইটুকু পড়লাম, পড়ে দেখলাম যে কাণ্ডের অগ্রভাগ আর মূলের অগ্রভাগ এই দুটোতে কোন কলা থাকে? এপিকাল মেরিস্টেম থাকে। তো এত কেন আমি খেজুর পড়তে যাবো, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের কী হবে? এপিকাল মেরিস্টেম আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো পরেরটা। দেখো, অনেকের মনে হতে পারে স্যার একটু সময় দিন, আমরা অ্যান্সার করি। তাদের বলবো ভিডিও পজ করে তোমরা অ্যান্সার দিতে থাকো আর আমার এক্সপ্লেনেশন ভিডিও চালিয়ে দেখে নিতে থাকো। কেন? কারণ আমি যদি এখানে পজ করি না, তোমাদের যদি 5 মিনিট করে সময় দিই, তাহলে এক একটাতে 5 মিনিট, তাহলে 100 কোশ্চেন্স আছে, 100 × 5 মানে 500 মিনিট সময় লাগবে। এবার 500 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে দেখো একবার,
ঠিক আছে? সো প্রচুর সময় লেগে যাবে। ওই জন্য আমি কি করছি, স্পিডে বলে চলে যাচ্ছি, তোমরা অ্যান্সারটাকে ট্রাই করো, আমার সলিউশনটাকে দেখো। এটাই হচ্ছে বেস্ট বুদ্ধিমানের কাজ। তোমার সময় বাঁচবে, আর কী হবে, তুমি অন্য কোনো জিনিস পড়তেও পারবে, বা চাইলে এনসিইআরটিটা খুলে পড়তে পারবে। যতক্ষণ এই দেখো 2 ঘন্টা ধরে ভিডিও দেখে তো লাভ নেই। ভিডিওটায় মেটেরিয়াল পাও এবং তুমি এনসিইআরটিটা খুলে একবার দেখো, তোমাদের কাজে লাগবে। এই জন্য আমি স্পিডে পড়াচ্ছি। তো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন্দ্র কেন বলা হয় সবাই জানি, এটিপি ট্রান্সলেট করে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। দে রিলিজ এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। এটাকে আরও ঘুরিয়ে দেওয়া যায়। আমার যে মক টেস্টের ব্যাচ আছে, যেমন তোমাদের বলছিলাম 99 রুপিস, ওটাতে কিন্তু আমি তোমাদের এই কোশ্চেন্সগুলোকেই ঘুরিয়ে দেওয়া আছে। তোমাদের করতে গেলে একটু অসুবিধায় পড়তে হবে, হোঁচট খেতে হবে। তো ওই টাইপের প্রশ্ন পেতে ওই ব্যাচটাকে তুমি নিতে পারো। বিক্রম ব্যাচ 2.0 এই মুহূর্তে নেওয়ার দরকার নেই। যারা তোমাদের আমি বলবো যে এই যে ডেট ঘোষণা হয়ে গেছে এলপি এর টেকনিশিয়ান, তার যদি তুমি নিতে যাও, আমি বলবো পুরনো কোর্স ছাড়া নতুন কোর্স নিও না। কারণ নতুন কোনো কোর্সেই যে করাক যে স্যার করাক, নতুন কোর্সে কিন্তু মেটেরিয়াল তুমি পাবে না। কারণ নতুন কোর্স সদ্য শুরু হয়েছে সবার, আমারটাও তাই। আমি সত্যি কথা বলছি, কিন্তু অনেকে সেটাকে চেপে রাখে। আমি কিন্তু তোমাদের ডাইরেক্ট বলি যে তুমি যদি নতুন কোর্স নাও, কী হবে, ওখানে মেটেরিয়াল তো নেই। কারণ মেটেরিয়াল আমি পড়াবো তবে তো অ্যাড হবে। পুরোনো কোর্সের টোটাল মেটেরিয়াল আছে, তোমার এখন মেটেরিয়াল রিভিশন দেওয়ার দরকার। আরে বাবা, 2.5 মাস পরে পরীক্ষা, তুমি কি এখন মেটেরিয়াল নেবে আর করতে যাবে নাকি? তা করা উচিত নয়। হ্যাঁ, বিক্রম ব্যাচ 2.0 কারা নেবে? যাদের 2026-এ যে নোটিফিকেশান বেরোবে, যেটার পরীক্ষা 26-এর লাস্টে বা 2027-এ আছে, তাদের জন্য বিক্রম ব্যাচ 2.0 ইম্পর্টেন্ট। কোর্স নিয়ে পরে কথা বলছি, চলো আমরা 21 নম্বরে যাই। 21 নম্বর প্রশ্ন এসে গেছে, প্রাণীকোষে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু গঠন করে কোন কলা? অ্যান্সার হবে তোমাদের সেন্ট্রিওলই অ্যান্সার হবে। বাট সেন্ট্রোজোম হলে সেটা বেটার হতো, কারণ সেন্ট্রোজোমের মধ্যেই বেসিক্যালি সেন্ট্রিওল থাকে। ঠিক আছে, সেন্ট্রোজোম হলে সেন্ট্রোজোমও অ্যান্সার হতো। সেন্ট্রোজোমও কারেক্ট, সেন্ট্রিওলও কারেক্ট। তো এখানে সেন্ট্রিওল রয়েছে, তো এটাই তোমার মার্ক করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্লাজমোলাইসিস শুধুমাত্র উদ্ভিদ কোষে কেন হয়? দেখো, প্লাজমোলাইসিস কাকে বলা হয়? যখন প্রাণী কোষ থেকে বা উদ্ভিদ কোষ থেকে, এখানে প্রাণী কোষে প্লাজমোলাইসিস হয়ই না। উদ্ভিদ কোষ থেকে যখন জল বেরিয়ে যায়, তখন উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, সেটা তার জায়গায় থাকে, কিন্তু কোষ পর্দা কী হয়, সংকুচিত হয়ে ভেতর দিকে সরে আসে। এই যে গ্যাপ তৈরি হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলছি প্লাজমোলাইসিস। কোষ পর্দার জায়গা আছে, কিন্তু কোষ প্রাচীরের জায়গা আছে, কিন্তু কোষ পর্দা সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, যেমন তুমি দেখবে শুকনো কিশমিশ দেখতে কেমন হয়, কিছুটা কুঞ্চিত হয় না, কোষ ওরকম হয়ে যায়। ঠিক আছে, এই ঘটনাকে আমরা প্লাজমোলাইসিস বলি। এটা কেন হয়? কারণ দেখো যে এটা কেন হয়, শুধুমাত্র উদ্ভিদ কোষেই কেন হয়? কারণ উদ্ভিদ কোষে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সেল ওয়াল। প্লান্ট সেল হ্যাভ সেল ওয়াল। সেই সেল ওয়াল তার জায়গায় থাকে, কিন্তু প্লাজমোলাইসিসের ফলে কি হয়, কোষ পর্দা কোষ প্রাচীর থেকে সরে ভেতর দিকে ঢুকে আসে। ঠিক আছে, তো কোষ পর্দা থেকে যে সরে আসছে, এই ঘটনাটাকে আমরা প্লাজমোলাইসিস বলছি। এটা হচ্ছে কেন? কারণ প্লান্ট সেলে সেল ওয়াল থাকে, কিন্তু প্রাণী কোষে তো সেল ওয়াল থাকেই না, সেই ঘটনা ঘটেই না। ঠিক আছে, চলো পরেরটা। উদ্ভিদের কোন স্থায়ী কলা খাদ্য সঞ্চয় করে? একটু আগেই তোমাদের বলেছি যে প্যারেনকাইমা কিন্তু সেই কলা, যে কলা কি করে, খাদ্য সঞ্চয় করে। স্টেরেনকাইমা মেনলি কি করে, সাপোর্ট প্রদান করে। মৃত কলা এবং এ কী করে, মেনলি সাপোর্ট প্রদান করে। আর এ তো জল পরিবহন করে, আর এ তো খাদ্য পরিবহন করে, সবাই জানি আমরা। কারেক্ট আনসার আমাদের কী হবে এখানে? প্যারেনকাইমা উদ্ভিদের কারেক্ট আনসার। এনসিইআরটি তো ডাইরেক্ট উল্লেখ আছে, খাদ্য সঞ্চয় করাই প্যারেনকাইমার মূল কাজ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। অন্ত্রে শোষণের জন্য কোন উপকলা বিশেষভাবে অভিযোজিত? শোষণ শব্দের অর্থ হচ্ছে অ্যাবজর্ব করা। ঠিক আছে, অ্যাবজর্ব করা। অ্যাবজর্ব, এই যে অ্যাবজর্পশন লেখায় রয়েছে, তার জন্য কোন কলা দরকার? স্কোয়ামাস এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম এবং স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কী হবে এখানে? কলমনার এপিথেলিয়াল উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, একে বলা হয় স্তম্ভাকার। স্তম্ভাকার, কলম শব্দের অর্থ হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, এরকম স্তম্ভাকার, এরকম বড় বড়, এরকম তোমাদের কি দেখা যায়, স্তম্ভাকার এপিথেলিয়াম দেখা যায়, যেটা শোষণে হেল্প করে। এটা মেনলি ক্ষুদ্রান্তে দেখা যায়। অন্ত্র, বা এখানে আমরা বলতে পারি স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ক্ষুদ্রান্তে দেখা যায়। ইন্টেস্টাইন মানে অন্ত্র, স্মল হলে ক্ষুদ্র, আর লার্জ হলে বৃহৎ। তো কলমনার এপিথেলিয়াল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। স্ট্র্যাটিফাইড হচ্ছে আমাদের ত্বকে দেখা যায়। ঠিক আছে, ত্বকে দেখা যায় আমাদের স্ট্র্যাটিফাইড। ওকে, কোয়ামাস একটু আগে বলেছি তোমাদের, আমাদের যে রক্তবাহ এবং আমাদের যে অ্যালভিওলাই, তাতে দেখা যায়। সিলিয়েটেড কোথায় দেখা যায়? সিলিয়েটেড দেখা যায় আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়াতে। ঠিক আছে, শ্বাসনালী বা ট্রাকিয়াতে দেখা যায়। ঠিক আছে, ট্রাকিয়া, তাতে কিন্তু সিলিয়েটেড দেখা যায় বা সিলিয়াযুক্ত দেখা যায়। অ্যান্সার আমাদের কী হবে? কলমনার এপিথেলিয়াল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন। পরিপক্ক অবস্থায় সিপ টিউব উপাদানে কেন্দ্রক থাকে না কেন? দেখো, সিপ টিউব উপাদানে কেন্দ্রক এই কারণে থাকে না। দেখো, বলছে স্টোর মোর ফুড টু রিডিউস ওয়েট, টু ফ্যাসিলিটেট এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট ফুড, টু প্রিভেন্ট দ্য সেল ডিভিশন। অ্যান্সার কোনটা হবে বলো? দেখো,
সিপ টিউব থাকে কার? আমরা একটু আগেই দেখলাম ফ্লোয়েম। ফ্লোয়েমের থাকে হচ্ছে সিপ টিউব, এরকম টিউবের মতো অংশ, এবং এটা কিন্তু একটা জীবিত কোষ। তাই জীবিত কোষের তো নিউক্লিয়াস থাকার দরকার, কিন্তু এর কিন্তু থাকে না। কেন থাকে না? কারণ যাতে এর মধ্যে বেশি পরিমাণ ফাঁকা স্থান থাকে, যাতে খাদ্য কী হতে পারে, চলাচল করতে পারে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? টু ফ্যাসিলিটেড এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট অফ ফুড, খাদ্য পরিবহনে কার্যকর করার জন্য। ঠিক আছে, এবং যেহেতু এ জীবিত অথচ নিউক্লিয়াস নেই, তাহলে একে কন্ট্রোল করবে কে? তার জন্যই এর পাশে থাকে সঙ্গী কোষ। এই সঙ্গী কোষ এর সঙ্গে সারা জীবন সঙ্গী হয়ে থাকে, যাতে একে কী করতে পারে? ব্রেন দিতে পারে, কারণ নিউক্লিয়াস হচ্ছে ব্রেন। সঙ্গী কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে বড় সড়ো। ঠিক আছে, তো কারেক্ট আনসার কী হবে এখানে? খাদ্যের পরিবহন কার্যকর করার জন্য। এটা আমি তোমাদের আমার যে ট্রান্সপোর্ট সিস্টেম আমি তোমাদের করিয়েছিলাম, আমাদের পেডে আছে, সেখানে যে তোমাদের উদ্ভিদ এবং প্রাণী ট্রান্সপোর্ট সিস্টেম আছে, প্রাণীদের তো রক্ত, আর উদ্ভিদের ক্ষেত্রে যে তোমাদের করিয়েছিলাম, ওইখানে কিন্তু আমি তোমাদের ডিটেলে এই জিনিসটা আলোচনা করি। দেখো, তার উপর বেস করে কিন্তু প্রশ্ন অলরেডি, এটা এলপির প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে, সেখান থেকে কিন্তু আমি তোমাদের তুলে দিয়েছি এটা। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। এলপির বাঞ্চ অফ কোশ্চেন্স আমি আনবো, এই ভিডিওর লাস্টের দিকে আছে। পরের প্রশ্ন, কোন পেশিকলা শাখা বিশিষ্ট এবং ইন্টারক্যালেটেড ডিস্ক যুক্ত হয়? অ্যান্সার তোমাদের কী হবে? কার্ডিয়াক মাসল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের হৃদপেশি, যে আমি একটা ছবি দেখাচ্ছি, বেটার বোঝো। এই দেখো, এই হচ্ছে আমাদের হৃদপেশি। এটা কেমন দেখতে পাচ্ছ? শাখাযুক্ত। দেখো, এই একটা শাখা এর সঙ্গে লেগেছে, একটা শাখা এর সঙ্গে, তো শাখাযুক্ত হয় এবং ইন্টারক্যালেটেড ডিস্ক যুক্ত হয়। এই ইন্টারক্যালেটেড ডিস্কগুলো কী করে জানো? এই যে হৃদস্পন্দনের মধ্যে ইলেকট্রিক ইম্পালস থাকে, সেই ইলেকট্রিক ইম্পালসকে কী করে? দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এবং এক পেশি আর এক পেশির সঙ্গে যখন অ্যাটাচ থাকে, তখন কি এদের মধ্যে একটা স্পন্দন অনুভূত হয়, এবং সেটা রিদমিক হয়। ঠিক আছে, রিদিমে চলে। তো এইটাই কারণ, যে ইলেকট্রিক ইম্পালসকে দ্রুত নিয়ে যাওয়া এবং রিদমিক স্পন্দন অনুভূত করার জন্যই ইন্টারক্যালেটেড ডিস্ক যুক্ত এরা হয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? কার্ডিয়াক মাসল এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, মানে হৃদপেশি। চলো পরের প্রশ্ন, ম্যারিস্টেমেটিক কোষকে নির্বিচ্ছিন্ন বিভাজনে কোন বৈশিষ্ট্য সাহায্য করে? অ্যান্সার হবে তোমাদের পাতলা কোষ প্রাচীর এবং ঘন সাইটোপ্লাজম। পাতলা কোষ প্রাচীর, দেখো কোষ প্রাচীর যখন মোটা হবে, তার মানে ওই যে কলা আছে, সেটা প্রাইমারি ভাজক কলা থেকে, মানে ভাজক কলা থেকে আস্তে আস্তে স্থায়ী কলার দিকে স্থানান্তরিত হচ্ছে। যখনই স্থায়ী কলা দেখবে, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা, এদের দেখবে যে কোষ প্রাচীর সেটা যথেষ্ট মোটা হয়। প্যারেনকাইমারও কিন্তু খুব পাতলা হয় না, যেমনটা তোমাদের ভাজক কলা দেখা যায়। কিন্তু ম্যারিস্টেমেটিক বা ভাজক কলা, এটার বাংলা হচ্ছে ভাজক কলা, ভাজক কলায় কিন্তু পাতলা কোষ প্রাচীর দেখা যায় এবং ঘন সাইটোপ্লাজম দেখা যায়। এই কারণে কিন্তু এরা নির্বিচ্ছিন্নভাবে কোষ বিভাজন করতে পারে। ঠিক আছে, কারেক্ট আনসার এটাই হবে। পরের প্রশ্ন, ত্বককে পেশির সাথে যুক্ত করতে কোন সংযোজক কলা ব্যবহার করা হয়? দেখো, ত্বক, তার সঙ্গে পেশিকে যুক্ত করা হচ্ছে, তার জন্য কোন সংযোজক কলাকে আমরা ব্যবহার করছি? অ্যান্সার হবে তোমাদের অ্যারিওলার টিস্যু বা শিথিল যোগ কলা। ঠিক আছে, শিথিল যোগ কলা। তোমরা এনসিইআরটির যে লাইন আছে শিথিল যোগ কলার, তার ফার্স্ট লাইনই লেখা আছে যে ত্বক ও পেশির মধ্যে অ্যারিওলার টিস্যু অবস্থান করে। এছাড়া কোথাও কোথাও অবস্থান করে, একবার এনসিইআরটিটা খুলে দেই তোমাদের। দেখো, একটা এনসিইআরটির স্ক্রিনশট। শিথিল যোগ কলা ত্বক ও পেশির মধ্যে রক্তবায়ু ও স্নায়ুকে ঘিরে অস্থিমজ্জায় অবস্থান করে। এটি অঙ্গগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান পূরণ করে এবং আভ্যন্তরীণ অঙ্গগুলোকে যান্ত্রিক সহায়তা প্রদান করে এবং কলাকোষের মেরামতির কাজে হেল্প করে। এগুলোকে না পয়েন্ট করে লিখে রাখতে, তাহলে সুবিধা হয়। তো কারেক্ট আনসার কী হবে তোমাদের? অ্যারিওলার টিস্যু বা শিথিল যোগ কলা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই টাইপের একটা প্রশ্ন তোমাদের এবারে রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছিল, কিন্তু অপশানগুলো একটু বড় বড় ছিল, তার জিস্ট সমেত আমি রেখেছি এখানে, জাস্ট জিস্টটাকে রেখেছি। তো বলছে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে কেন? দেখো, ক্লোরোফিলের মেন কাজ কি? আলোক রশ্মিকে ট্র্যাপ করা, অর্থাৎ তাকে ধরা। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে? টু ট্র্যাপ দ্য লাইট এনার্জি। ঠিক আছে, আলোক শক্তিকে ধারণ করাই হচ্ছে এর মূল কাজ, যে কারণে ক্লোরোফিলে, মানে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরিপক্ক মানে ম্যাচিওর প্লান্ট, তাদেরকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কোন করা? অ্যান্সার হবে তোমাদের স্ক্লেরেনকাইমা। যদি বলতো সদ্যজাত, তখন অ্যান্সার হতো কোলেনকাইমা। আর যদি বলতো যে খাদ্য সঞ্চয়, ঠিক আছে, তখন কি অ্যান্সার হতো প্যারেনকাইমা। তো এইগুলো একদম মাথা রাখবে। কোলেনকাইমা কিন্তু সদ্যজাত উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, আর স্ক্লেরেনকাইমা হচ্ছে ম্যাচিওর উদ্ভিদকে করে। তো অ্যান্সার আমাদের স্ক্লেরেনকাইমা হবে। ভাজক কলা কিন্তু উদ্ভিদের কি করে? ভাজক কলা কি করে? উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা তো প্রদান ডেফিনেটলি করে না, কিন্তু উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি ঘটায় ভাজক কলা। তো এখানে অ্যান্সার স্ক্লেরেনকাইমা হবে। চলো পরের প্রশ্ন, কোন কোষাঙ্গে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে? এটাও কিন্তু তোমাদের রিপিটেডলি এবারে রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে। অ্যান্সার তোমাদের কী হবে? মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড এই দুই টাইপের কোষাঙ্গাণুতে কিন্তু ব্যক্তিগত এদের ডিএনএ আর রাইবোজোম থাকে, কোষের মধ্যেও থাকেও, এদের মধ্যেও থাকে। তো কারেক্ট অ্যান্সার এখানে মাইটোকন্ড্রিয়া দেওয়া আছে, তো মাইটোকন্ড্রিয়া আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্ন, প্লাজমা ঝিল্লি যাকে আমরা সাধু ভাষায় বা নর্মাল ভাষায় কোষ পর্দাও বলি, তো কোষ পর্দাকে কেন সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়? প্রভেদক ভেদ্য পর্দা, তোমরা দেখবে এনসিইআরটিতে কথাটা খুব লেখা আছে, প্রভেদকভাবে ভেদ্য বা প্রভেদক ভেদ্য। এটার মানে হচ্ছে কিছু কিছু জিনিসকে ও পাস করতে দেয়, ঠিক আছে, আর কিছু কিছু জিনিসকেও পাস করতে দেয় না। তো এটাই অ্যান্সার হবে, কিছু পর্দা প্রবেশ করতে পারে, কিছু পদার্থকে প্রবেশ করতেও বাধা দান করে। ইট অ্যালাউস সাম সাবস্ট্যান্স টু পাস ওয়াইল রেস্ট্রিক্টিং আদার্স। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আবারও বলবো, তোমরা ভিডিওটা পজ করে আগে অ্যান্সার দেওয়ার ট্রাই করবে, কিন্তু তারপর আমার সলিউশন দেখবে। যদি আমার সলিউশন দেখো তোমাদের সব প্রশ্ন ইজি মনে হবে, কিন্তু নিজেরা অ্যান্সার দিতে গিয়ে দেখবে কিছু প্রশ্ন খুব ইজিলি অ্যান্সার দিতে পারছো, কিছু প্রশ্ন তোমার ডেফিনেটলি আটকাবে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? স্ক্লেরেনকাইমা অ্যান্সার হবে। কোন উদ্ভিদ কলা পরিণত অবস্থায় মৃত থাকে এবং দৃঢ়তা প্রদান করে? অ্যান্সার হবে কি আমাদের? স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, বৃক্কনালীর আবরণে কোন উপকলা থাকে? দেখো, বৃক্কনালী মানে কিডনি টিউবিয়ালস, ঠিক আছে, বৃক্কনালী আর তোমাদের হচ্ছে লালা গ্রন্থি, এই দুটো এনসিইআরটিতে উল্লেখ আছে, সেই জন্য এর ওপর বেস করে প্রশ্ন আগেরবারেও এসছে, এবারেও আসবে। এই দুটোতে কিন্তু তুমি কিউবয়েডাল এপিথেলিয়াম মানে ঘনকাকৃতির বা ঘনকাকার উপকলা বা যাকে বলা আবরণী কলা তুমি পাবে। এখানে উপকলা লেখা রয়েছে, বাট আবরণী কলা এর বাংলাও হয়, ঠিক আছে, মেনলি আবরণী কলাই হয়, এই ধরনের পাবে। এবং এই কলার কোষগুলো কিন্তু ঘনকাকার হয়, মানে হচ্ছে এরকম এরকম দেখতে হয়, ঠিক আছে, এবং এই কোষগুলো কিন্তু পরবর্তীকালে গ্রন্থিও তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? গ্রন্থিও তৈরি করতে পারে। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে? কিউবয়েডাল এপিথেলিয়াম আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্ন, মেরিস্টেমেটিক কলায় কোষান্তর স্থান থাকে না কেন? কারণ মেরিস্টেমেটিক কলাগুলো অত্যন্ত টাইটলি প্যাকড হয় ফর র্যাপিড ডিভিশন, বারবার বিভাজিত হয়, সেই কারণে এদের মধ্যে কোষান্তর স্থান থাকে না। প্যারেনকাইমায় কিন্তু প্রচুর পরিমাণে কোষান্তর স্থান থাকে, জানো তো কেন? কারণ প্যারেনকাইমা একটা স্থায়ী কলা, ডিভিশন আর হচ্ছে না প্যারেনকাইমাতে। ঠিক আছে, প্যারেনকাইমাতে কী হচ্ছে না? প্যারেনকাইমা কিন্তু একটা স্থায়ী কলা, সেই কারণে এই কলায় কোনো ডিভিশন হয় না, এই জন্য এই কলাতে কিন্তু অনেক ফাঁকা স্থান থাকে। কিন্তু তোমরা মাথা রাখবে, মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলায় কিন্তু ফাঁকা স্থান বা ইন্টারসেলুলার স্পেস থাকে না। কারণ এরা টাইটলি প্যাকড হয় ফর র্যাপিড ডিভিশন, দিস ইজ দ্য মেন রিজন। চলো পরের প্রশ্ন, মেরুদণ্ডের কশুকার মাঝে কোন সংযোজক কলা আঘাত শোষণ করে? একটু আগে তোমাদের বলেছি যে আঘাত শোষণকারী কলাকে আমরা কি বলি। দেখো, আমরা জানি যে মেরুদণ্ড এই টাইপের হয়, মেরুদণ্ড, ঠিক আছে, মেরুদণ্ডের মাঝখানে একটা কলা, তারপর আবার মেরুদণ্ডের একটা হাড়, তারপর আবার একটা কলা, তারপর আবার মেরুদণ্ডের একটা হাড়, তারপর আবার একটা কলা, তারপর আবার মেরুদণ্ডের একটা হাড়, এইভাবে কিন্তু মেরুদণ্ডটা গঠিত হয়। ঠিক আছে, এবং আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে হাঁটুর যে হাড় থাকে, সেই হাঁটুর হাড়ের মধ্যেও কিন্তু এক টাইপের কলা পাওয়া যায়, এবং তাকে আমরা কী কলা বলি? কার্টিলেজ বলি। এবং কেমন কার্টিলেজ? সেটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 1 মিনিট, ঠিক আছে, এইটা এই যে হাঁটুর যে চারপাশ এবং আমাদের যে রিবস থাকে না, রিবস মানে কি? রিবস মানে হচ্ছে আমাদের যে বক্ষচ্ছদা, তার যে অংশ অর্থাৎ পাঁজর যাকে আমরা বলি, এই অংশগুলোতে থাকে হচ্ছে হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে, হায়ালিন। কিন্তু আমি যদি বলি রিবসের কথা, তাহলে রিবসের মাঝখানে থাকে তো তোমাদের ফাইব্রো কার্টিলেজ থাকে। তো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। আমি একবার মানে ভাবার পরে আমি অ্যান্সারটা আরেকবার চেক করলাম, এটা ফাইব্রো কার্টিলেজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে অ্যান্সার তোমাদের কী হবে? ফাইব্রো কার্টিলেজ। ইলাস্টিন কার্টিলেজ কোথায় থাকে সেটা বলে দিই, এই যে অংশে তাহলে কে থাকে? ফাইব্রো কার্টিলেজ। ঠিক আছে, এই যে ইনভার্টিব্রাল যে ডিস্ক থাকে না, ডিস্ক বলে একে, অনেক সময় দেখবে অনেকে বলে যে ডিস্ক চেপে গিয়ে এখানে নার্ভগুলো চেপে গেছে, এটা বলা হয়, এবং এতে অসুবিধাও হয় অনেক সময়। ঠিক আছে, আমার পরিবারের একজনেরই হয়েছিল, তো এটাতে ফাইব্রো কার্টিলেজ অ্যান্সার হবে তোমাদের। ঠিক আছে, ফাইব্রো কার্টিলেজ। খুব যদি স্পেসিফিক্যালি বলি তো হায়ালিন কার্টিলেজ এখানে অ্যান্সার নয়। ঠিক আছে, আচ্ছা, এলাস্টিন কার্টিলেজ কোথায় থাকে? আমাদের কর্ণছত্র ওতে কিন্তু ইলাস্টিন কার্টিলেজ থাকে, দেখবে একদম মুড়ে দেওয়া যায় আমাদের কানের পাতাগুলো, এবং অনেক বেশি ইলাস্টিক হয় এরা। তো কর্ণছত্র বা পিন্না যাকে বলি আমরা, এর ইংলিশ হয় পিন্না, তাতে কিন্তু তোমাদের কিন্তু এই ইলাস্টিন কার্টিলেজ পাওয়া যায়।
হায়ালিন কার্টিলেজ কোথায় পাওয়া যায় বললাম, ফাইব্রো কোথায় পাওয়া যায় বললাম, তাহলে এবং ইলাস্টিন কার্টিলেজ কোথায় পাওয়া যায়। কার্টিলেজ মেনলি 3 টাইপের হয়, ঠিক আছে। ফাইব্রো কার্টিলেজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের এনসিইআরটিতে যদিও এই ডিভিশনটা নেই, তোমাদের ডাইরেক্ট বলা আছে। তোমাদের যদি কোশ্চেন্স পড়ে, এটা আমি এনসিইআরটি থেকে তুলিনি, এটা আমি নর্মালি কোশ্চেন্সটা তোমাদের ইচ্ছা করে দিয়েছি। মনে রাখবে যে কার্টিলেজ 3 টাইপের হয়, একটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, 2 হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, 3 হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তার মধ্যে হায়ালিন কার্টিলেজ হচ্ছে ইলাস্টিন আর ফাইব্রোজের মাঝখানে অবস্থান করে। মানে যদি বলি ইলাস্টিক কার্টিলেজ সব থেকে ইলাস্টিক হয়, তারপরে থাকে হায়ালিন, আর একদম শেষে যেটা অনেক বেশি রিজিড হয়, মানে অনেক বেশি টাফ হয়, সেটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ থাকে, ঠিক আছে। এবং এ কিন্তু আমাদের যে শিরদাঁড়া হয় তার মাঝখানে যে ডিস্ক থাকে, দুটো শিরদাঁড়ার মাঝখানে এক টাইপের ডিস্ক থাকে যেটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তো এই পার্টটাতে কিন্তু এই ফাইব্রো কার্টিলেজই থাকে, ঠিক আছে। তোমাদের কোশ্চেন্স পড়লে নর্মাল কার্টিলেজ, টেন্ডন ইত্যাদি পড়বে, তো কার্টিলেজ অ্যান্সার করে আসবে। বাট যদি বাই চান্স ঘুরিয়ে পড়ে, কারণ এবারে এনসিইআরটি থেকে হটকে একটু প্রশ্ন এসছে, সেই জন্য তোমাদের এটা করিয়ে রাখলাম। চলো, এই প্রশ্নটা খুব দারুণ প্রশ্ন। মসৃণ পেশিতে ডোরা কাটা দাগ বা রেখা দেখা যায় না কেন? দেখো, রেখাহীন হয় এরা। তো মসৃণ পেশিকে, এই জন্য মসৃণ পেশিকে অরেক পেশিও বলা হয়, ঠিক আছে। কেমন পেশি বলা হয়? অরেক পেশি। অরেক পেশি মানে মসৃণ পেশি, মানে অনৈচ্ছিক পেশি। মানে কেমন পেশি? অনৈচ্ছিক পেশি। তো এটা মনে রাখবে। তো কেন বলা হয় এদের এটা থাকে না কেন? কারণ মায়োফাইব্রিলস মানে এদের মধ্যে যে ফাইব্রিল প্রোটিনগুলো থাকে, তাদের যে তন্তু তৈরি হয়, তারা নির্দিষ্ট প্যাটার্নে বা রেগুলার প্যাটার্নে সজ্জিত থাকে না। সেই জন্য সি অপশন উইল বি দ্য কারেক্ট হেয়ার। পরের প্রশ্ন একটু আগেই আমি তোমাদের বলেছি, উদ্ভিদ কাণ্ডের প্রস্থ বৃদ্ধিতে কোন কলা সাহায্য করে? অ্যান্সার তোমাদের কী হবে? ল্যাটেরাল মেরিস্টেম, পার্শ্ব মেরিস্টেম। এটা কিন্তু গৌণ ভাজক কলা, মানে এই ভাজক কলা উদ্ভিদের জন্মের সাথে সাথে উৎপন্ন হয় না, পরবর্তীকালে উৎপন্ন হয়, বা সেকেন্ডারি মেরিস্টেম একে বলা হয়, ঠিক আছে। ল্যাটেরাল মেরিস্টেম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষের ভ্যাকুলগুলো বড় হয় কেন? দেখো, যেখানে কোশ্চেন্স তোমরা মানে ভাবো যে হবে না এই লাইন থেকে, সেই লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অ্যান্সার তোমাদের কী হবে? কোষ রস সঞ্চয় করার জন্য এবং টার্জিডিটি বজায় রাখতে। টার্জিডিটি কাকে বলা হয়? রসস্ফীতিজ চাপ, ঠিক আছে। রসস্ফীতিজ চাপ। এই রসস্ফীতিজ চাপ কখন তৈরি হয় জানো? যখন কোষ থেকে জল বেরোচ্ছে আর কোষের মধ্যে জল ঢুকছে। তো এই দুটোকে বজায় রাখার জন্য, ঠিকঠাক সাম্যাবস্থায় রাখার জন্য, ব্যালেন্সড পজিশনে রাখার জন্য কিন্তু আমাদের এই প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষের ভ্যাকুলগুলো বড় হয়। প্রাণী কোষের ক্ষেত্রে এই জিনিসটা করতে লাগে না, ঠিক আছে, কারণ ওর জন্য অর্গ্যান আছে অন্যান্য। উদ্ভিদ কোষ দেহ তো বিশেষায়িত নয়, বিভিন্ন অর্গ্যানও ওখানে তেমনভাবে পাওয়া যায় না যেমনটা প্রাণী কোষে পাওয়া যায়। ডেফিনেটলি বিশেষায়িত, কিন্তু ততটা নয়। সেই জন্য এখানে কী হয়? কোষরস সঞ্চয় এবং টার্জিডিটি বজায় রাখতে কিন্তু এর ভ্যাকুলগুলোকে বড় হতে হয়। পরের প্রশ্ন, পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে কোন কলা? অ্যান্সার হবে তোমাদের ফ্লোয়েম। এখানে অ্যান্সার এরকম করতে পারতো, ফ্লোয়েমের মৃত পার্ট, ফ্লোয়েমের জীবিত পার্ট, এরকমভাবে প্রশ্ন আমি তোমাদের আমাদের মক টেস্টে দিয়েছি আমি আমার পেটের। অ্যান্সার তোমাদের কী হবে? ফ্লোয়েম। এবং ফ্লোয়েমের কোন অংশ? সিপ নল, ঠিক আছে। সিপ নল এবং সিপ কোষ, ঠিক আছে। সিপ নল এবং শিপ কোষ, এই দুটো, যদিও সিপ নলই বেশি হয়, তবে সিপ নল শিপ কোষ এরাই কিন্তু কী করে? এই খাদ্যকে বাই ডাইরেকশান মানে মাল্টি ডাইরেকশানে নিয়ে যায়। কখনো এদিকে যাচ্ছে, ঠিক আছে। ফ্লোয়েম কিন্তু মাল্টি ডাইরেকশনাল হয়। মাল্টি ডাইরেকশন মানে কি? উপরের দিকেও নিয়ে যায়, সাইডেও নিয়ে যায়, নিচের দিকেও নিয়ে যায়, মানে মূলেও পৌঁছে দেয়, ঠিক আছে। কিন্তু জাইলেম কিন্তু ইউনি ডাইরেকশনাল হয়, অর্থাৎ একদিকে হয়। কোথায়? নিচ থেকে ওপর দিকে হয়, ঠিক আছে। ইউনি ডাইরেকশনাল হয় কে? জাইলেম, ঠিক আছে। এই ছোটো ছোটো পয়েন্ট, এগুলোকে মনে রাখলে যদি এরকম ধরনের কোশ্চেন্স অ্যাড করে দেয় টপিক, লাইন বা টার্ম, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো, 90% স্টুডেন্ট ব্যর্থ হও কেন জানো? কারণ তোমরা সঠিক স্ট্র্যাটেজি ফলো করো না। তোমরা অনেকেই আমাকে বলছো, স্যার পিওয়াইকিউ করায়, পিওয়াইকিউ করান। একটা জিনিস মাথা রাখো, পিওয়াইকিউ তো পড়ছে না রে বাবা, পিওকিউ থেকে হাটকে সরে এসে কোশ্চেন্স পড়ছে, ঠিক আছে। তাহলে পিওকিউ করানো কি ইম্পর্টেন্ট? এটা মাথায় রাখতে হয়। পিওকিউ ইম্পর্টেন্ট প্র্যাকটিসের জন্য, কিন্তু পিওকিউও করতে হবে। যেমন তোমার নতুন প্রশ্ন প্রচুর আছে। রেল তাহলে কি পিওকিউ থেকে প্রশ্ন দেবে? তার মধ্যে প্রশ্ন তো কপি পেস্ট হয়ে যাবে, অর্থাৎ প্রশ্ন তো জানা হয়ে যাবে। তা নয়, রেল কি করছে? জানা প্রশ্নকে অজানা ফরম্যাটে দিচ্ছে, যেটা আমি এখানে দিয়েছি তোমাদের। কি বলছে দেখো, 2 কেজি ভরের একটি বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ হলো, ত্বরণ কতটা সৃষ্টি হবে? দেখো, ত্বরণ মানে কি? ত্বরণ বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে ভর ইন্টু ত্বরণ, তাই না? ভর ইন্টু ত্বরণ করলে আমরা বল পাই। তো বল এখানে দেওয়া আছে 10 নিউটন, 2 কেজি দেওয়া আছে, তাহলে ত্বরণ কতটা হবে? 5 হবে। 5 দুগুণে 10, তবেই তো 10 হবে। তো অ্যান্সার আমাদের কী হবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু দেখতে হবে এটা কেজিতে আছে নাকি গ্রামে আছে। কেজিতে আছে, এটা দেখতে হবে। নিউটনে আছে কি? হ্যাঁ, নিউটনে আছে। তখনই এটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে তোমাদের অ্যান্সার হবে। তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি স্থির অবস্থা মানে ইউ এর মান হচ্ছে তোমাদের 0 ছিল,
ভি কত হয়ে গেছে 10 মিটার/সেকেন্ড হয়ে গেছে, টাইম কত লেগেছে তোমাদের 5 সেকেন্ড টাইম লেগেছে, তাহলে 10 - 0/5 তার মানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার তোমাদের হয়ে যাবে ত্বরণ। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। প্রশ্ন পড়ার আগে উত্তর আসবে, অ্যান্সারে ডাটা দেখবো আর উত্তর করব, তবে হবে তোমার প্রিপারেশন। তুমি যদি ভাবো এটা নিয়ে আমি 20 সেকেন্ড ধরে ঘামাবো আর 40 সেকেন্ড পরে তুমি বুঝবে, তাহলে 20 আর 40 1 মিনিট এখানেই কেটে যাচ্ছে। এই সব কোশ্চেন্সের জন্য যদি তুমি 1 মিনিট দাও, তাহলে তোমার প্রিপারেশন এখনও রেডি নও, আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেই জিনিসটাকে বারবার আঘাত করো যেটা অলরেডি ভালো লেভেলে আছে। ঠিক আছে, চলো পরেরটায়। পরের প্রশ্ন, 20 নিউটন বলের প্রভাবে একটি বস্তু বলের দিকে 5 মিটার অতিক্রম করে। দেখো বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণও সেই দিকে হচ্ছে, তাহলে আমাদের কার্য কী হবে? কার্য পজিটিভ হবে। ঠিক আছে, তো পজিটিভ বল ইন্টু সরণ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো বল কত আমাদের 20 আর সরণ কত আমাদের 5, তো 100 জুল আমাদের অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, ডি। চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন, একটি গাড়ি ধ্রুব বেগে 15 মিটার/সেকেন্ড গতিতে 10 সেকেন্ড ধরে চলে, তাহলে অতিক্রান্ত সরণ কত? দেখো সরণ সমান সমান আমরা কি জানি, সরণ আর আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সেমই হয়। তো ডিস্ট্যান্স অথবা বলো আর ডিসপ্লেসমেন্ট বলো, সেটা যদি নর্মালি হয় তাহলে আমরা কি জানি, সেটা হচ্ছে যে স্পিড আছে সেটা ইন্টু টাইম হয়। তাহলে স্পিড আমাদের কত 15 আর টাইম আমাদের কত 10। দেখতে হবে এটা কিলোমিটার/আওয়ারে আছে কিনা, ঠিক আছে, এইটুকু দেখে নিতে হবে। তো অ্যান্সার আমাদের এখানে কি হবে, 150 মিটার আমাদের এখানে অ্যান্সার হবে। চলো পরেরটা। নেক্সট বলেছে 4 কেজি ভরের একটি বস্তু 3 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, তাহলে এটির ওপর প্রয়োগকৃত বল কী হবে? একটু আগে বলেছি বল সমান সমান কি আমরা জানি, ভর ইন্টু ত্বরণ। শুধু দেখে নিতে হবে ভরটা কেজিতে আছে কিনা আর ত্বরণটা মিটার/সেকেন্ড স্কোয়ারে আছে কিনা, তাহলে দুটোকে ডাইরেক্ট গুণ করলে তুমি বল পাবে নিউটনে। ঠিক আছে, তো ভর আমাদের কি আছে, ইয়েস 4 কেজিতে আছে, ত্বরণ আমাদের কি আছে 3 আছে। সো বল আমরা কি পাবো 12 নিউটন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নিচে আর আমি লিখছি না, এখানে 12 নিউটন লিখে দিয়েছি। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এই টাইপের প্রশ্ন প্রচুর পড়েছে, বিগত বছরও পড়েছে। এলপি ডাইরেক্ট কোশ্চেন আমি তুলবো, এই 50টা কোশ্চেন হয়ে যাওয়ার পর থেকে সেকশন 2 আসবে, সেই সেকশন 2তে তুমি সব এলপির কোশ্চেন পাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 5 মিটার/সেকেন্ড স্কোয়ার প্রাথমিক বেগ, মানে ইউ হচ্ছে তোমাদের 5 মিটার/সেকেন্ড স্কোয়ার নয়, ইউ বলেছে তো সেকেন্ড হবে। টি তোমাদের বলেছে 10 সেকেন্ড। ত্বরণ তোমাদের ডিসপ্লেসমেন্ট সরি ত্বরণ তার মানে এই মানে ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সলারেশন, সেটা কত বলেছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এত সেকেন্ড। তোমাদের বলছে চূড়ান্ত বেগ কী হবে, তো আমরা জানি v-u/t ইকুয়াল টু আমাদের এ। এখান থেকে আমরা একটা ফর্মুলাও পাই, বাট আমরা এই কোর ফর্মুলাটাকে মনে রাখলে এখান থেকে বেরিয়ে যাবে। তো ভি এর মান জিজ্ঞেস করেছে, ইউ আমাদের বলেছে 5, টি আমাদের বলেছে 10, ত্বরণ আমাদের বলেছে 2। তো এখান থেকে আমরা কী পাচ্ছি v-5 ইকুয়াল টু 20। তো এখান থেকে ভি এর মান আমরা কী পাচ্ছি, এদিকে 5 গেলে হয় 25, তো 25 মিটার/সেকেন্ড আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চল নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, 5 নিউটন বল তুমি প্রয়োগ করছো এবং বলের দিকে লম্বভাবে সরণ হচ্ছে তোমাদের 4 মিটার। আমরা জানি যখন cos 90 হয়, কারণ আমরা কার্য ইকুয়াল টু কী জানি, কার্য সমান সমান আমরা নর্মালি বলি হয়তো বল ইন্টু সরণ, কিন্তু বল ইন্টু সরণ ইন্টু cos থিটাও হয়। এখানে cos থিটার মান cos 90, এই cos 90-র মান কী হয় আমরা জানি, cos 90-র মান আমাদের বল আর সরণের মান থাকলেও cos 90 মান আমাদের 0 হয়, তার মানে কার্য আমাদের কী হয়ে যাবে এখানে 0 হবে। অ্যান্সার উইল বি 0। ঠিক আছে, চল পরের প্রশ্ন। 20 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে উলম্বভাবে ওপর দিকে ছোড়া হলো, মানে ইউ এর মান আমাদের কত হচ্ছে তোমাদের 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, ভি আমাদের 0 হয়ে যাবে, কারণ যদি আমরা স্থির হওয়া মানে কি ভি এর মান 0। তোমাদের এখানে টি এর মান জিজ্ঞেস করেছে কত টাইম পরে সেটা স্থির হবে। ঠিক আছে, তো ভি স্কোয়ার মাইনাস ইউএস স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি 2as। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গায় আমাদের কোনো এস দেওয়াই নেই, এস দেওয়া আছে এখানে কোনো এস দেওয়া নেই, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এবার দেখো আর একটা ফর্মুলা আমরা কী জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাতেও দেখো এস রয়েছে, তো এস তো এখানে গিভেন নেই, এটাও ইউজ করতে পারবো না। তাহলে লাস্ট আমাদের ফর্মুলা এটাই থাকে v-u/t ইকুয়াল টু এ। তো এই ফর্মুলাটাই আমরা ইউজ করবো এখানে। ঠিক আছে, তো ভি এর মান কত, ভি এর মান তো আমরা 0 দেখতে পাচ্ছি। ইউ এর মান কত, ইউ এর মান তো আমরা 20 দেখতে পাচ্ছি। টি এর মান কত, দেখো এই যে টি এটাই আমাদের বার করতে বলেছে, টি এর মান বার করতে বলেছে। আর ত্বরণ আমরা কী নেবো, দেখো নর্মালি ত্বরণ আমরা 10 নেব, কিন্তু এটা নেগেটিভে নেব কেন, কারণ এই ত্বরণ এই যে ত্বরণ এই যে এই এ হচ্ছে আমাদের জি এর সমান হবে। কেন, কারণ আপ ডাউনে যখন আমরা গতি নির্বাচন করি তখন এর মান আমরা বাই ডিফল্ট জি নেই। আর জি আমরা নেগেটিভ কেন নেবো, কারণ উপর দিকে ছড়া হচ্ছে কিন্তু জি তো নিচের দিকে কাজ করে। তো এটা কেটে যাবে, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 2 হবে। তো 2 ইকুয়াল টু টি। সো টি এর মান কী হবে 2 সেকেন্ড আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
ওকে, চলো নেক্সট পয়েন্টটা, তাহলে কোনটা গায়ে লাগলো, এই ফর্মুলা আমাদের ইউজ হলো। তো ফর্মুলা যদি কারোর মাথায় না থাকে যে কোনটা ইউজ করব, লিখে দেখে নিতে পারো যে কোনটা আমাদের ইউজ হচ্ছে, এটা ইউজ হলো না, এটা ইউজ হলো না, এইটা আমাদের ইউজ হলো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, একটি বস্তু 20 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে, তার মানে 100 মিটার দূরত্ব যেতে তার 20 সেকেন্ড সময় লেগেছে, তার মানে 5 মিটার/সেকেন্ড গতিবেগে সে চলছে। এটা গেল প্রথম কেস, ফার্স্ট কেস। দ্বিতীয় কেসে হচ্ছে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে তার 10 সেকেন্ড সময় লাগছে, মানে 10 মিটার/সেকেন্ড গতিবেগে সে চলছে, এটা হচ্ছে দ্বিতীয় কেস। এবার কি বলেছে দেখো, এটা গতিবেগ বার করলাম। ফলে ত্বরণ সম্পর্কে কি নির্দেশ করা যায়, দেখো জিরো অ্যাক্সেলারেশন তো নয়, দেখতে পাচ্ছ 5 মিটার/সেকেন্ড থেকে 10 মিটার/সেকেন্ড রয়েছে, মানে গতিবেগ বৃদ্ধি পেয়েছে, তো ত্বরণ তো আছে, সেটা তো কারেক্ট অ্যান্সার নয়। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন না, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নয়। অসমতরণ, ইয়েস অসমতরণ। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনও নয়। কনস্ট্যান্ট আর ইউনিফর্ম সেমই হয়, এখানে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হবে। কেন সেটা ভালো করে বোঝো। দেখো 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে, মানে 0 থেকে 20 সেকেন্ড সময় লেগেছে, সে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, তার মানে এই সময় তার বেগ কত ছিল, 5 মিটার/সেকেন্ড ছিল। তার মানে পরবর্তী 20 সেকেন্ড মানে 40 সেকেন্ডে যদি ত্বরণ ধ্রুবক হতো, ধ্রুবক মানে কি, সমত্বরণে হতো, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, ধ্রুবক মানে ইউনিফর্ম, ধ্রুবক মানে কনস্ট্যান্ট। যদি ত্বরণ ধ্রুবক হতো, মানে ত্বরণ যদি কনস্ট্যান্ট হতো, পয়েন্ট টু বি নোটেড, ত্বরণ যদি কনস্ট্যান্ট হতো, তাহলে পরবর্তী, দেখো 0 থেকে 20 সেকেন্ড মানে 20 সেকেন্ডে সে 100 মিটার, তাহলে পরবর্তী 20 সেকেন্ডেও সে 100 মিটার দূরত্ব অতিক্রম করতো, তাহলে 5 মিটার/সেকেন্ড হারই তার গতিবেগ বাড়তো। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো, কিন্তু সেটা সে করছে না, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে সে চলছে। কারণ দেখো এখানে দেখো 5 মিটার থেকে 10 মিটার রয়েছে, কিন্তু টাইম লেগেছে এখানে 20 সেকেন্ড, এখানে টাইম লেগেছে 10 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব সে অতিক্রম করছে না, এটা 1 নম্বর পয়েন্ট। নেক্সট হচ্ছে সমান সময়ের ব্যবধানে সমান হারে ত্বরণ বাড়ছে না, এটাও দ্বিতীয় পয়েন্ট। সমান সময়ের ব্যবধানে যদি ত্বরণ সমানভাবে বাড়ে, তখনই তাকে আমরা বলি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। কিন্তু সমান সময়ের ব্যবধানে যদি অসমভাবে ত্বরণ বাড়ে, তখন আমরা তাকে বলি নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। যেহেতু নন ইউনিফর্ম হচ্ছে, সেই জন্য একে আমরা বলছি অসম ত্বরণে চলছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 10 নিউটন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নিউটন বল প্রয়োগ করে একটা বস্তুর ওপর এত মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করা যাচ্ছে। দেখো আমরা বল ইকুয়াল টু কী জানি, আমরা জানি ভর ইন্টু ত্বরণ। তো প্রথম কেসে ভর কত হবে বার করো, 10 নিউটন। ভর আমাদের, ত্বরণ কত বলেছে 2, তার মানে ভর ডেফিনেটলি আমাদের 5 হবে। এখান থেকে ভর আমাদের কত বেরো ওটা 5। দ্বিতীয় কেসে তুমি সেম বল প্রয়োগ করছো, তো বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ আমরা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার স্বার্থে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ হচ্ছে, তাহলে ভর নির্ঘাত 10 ছিল, 10 × 1 করলে তবেই তো আমাদের 10 আসবে। এখানে আমাদের ভর কত ছিল, তাহলে 10, তাহলে 5 আর 10-এর মধ্যে তোমাদের অনুপাত করতে বলেছে, তাহলে কী হবে 1:2। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ফার্স্ট অপশন। ঠিক আছে, একটু একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে জাস্ট। এইটা হচ্ছে তোমাদের সেকশন 1 ছিল। এই প্রথম 50টা কোশ্চেন্স হচ্ছে, এর মধ্যে এলপি কোশ্চেন মিক্সড আছে, বাট আমি তোমাদের কিছু ইউনিক কোশ্চেন্সও রেখেছি, কিছু নয় মানে মোস্ট অফ দ্য কোশ্চেন্স ইউনিক ছিল, মানে এই কোশ্চেন্সটা ইউনিক কোশ্চেন্স। এইবার তোমাদের যে কোশ্চেন্সগুলো আনবো সেগুলো কিন্তু টোটালি এলপি বেসড কোশ্চেন্স। ঠিক আছে, কারণ এলপি এবং টেকনিশিয়ান প্যাটার্নই কিন্তু রেলের গ্রুপ ডির ফর্ম্যাটটা তৈরি করা হয়েছে এবারে। ঠিক আছে, এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। চলো এলপি কোশ্চেন্সগুলো আমরা দেখে নেবো এক এক করে। 52 মিনিট টাইম হয়েছে, প্রায় 53 মিনিট হয়ে যায়, 50টা কোশ্চেন্স হয়ে গেল, মানে পার কোশ্চেন্স আমরা প্রায় 1.5 মিনিটের একটু কম নিয়েছি বলা যায়। ঠিক আছে, চলো।